কিরণ মাথা এদিক সেদিক নাড়িয়ে বুঝালো সে রাগ করেনি। অরণ্য জানে কিরণের মনের কথা, তবুও চুপ রইল। আপাতত কথা বাড়াবে না আর। অরণ্য কিরণের আনা কেকটা কেটে তাকে খাইয়ে দিল। কিরণও এক টুকরো কেক হাতে তুলে নিয়েছে। ভাইয়ের মুখের সামনে ধরে মুখে হাসি নিয়ে বলছে তাকে, শুভ জন্মদিন ভাইয়া। ধন্যবাদ, গিয়ে ঘুমিয়ে পড়। অরণ্যর কথায় মাথা নাড়িয়ে চলে যাচ্ছিল কিরণ। আবারও অরণ্য ডেকে ওঠে তাকে। কিরণ তাকায় পেছন ফিরে। অরণ্য হেঁটে গিয়ে ড্রয়ার থেকে কিরণের ফোনটা বের করে তার দিকে বাড়িয়ে দেয়। কিরণ অবাক হলো বটে, এত তাড়াতাড়ি অরণ্য ফোনটা দিয়ে দিচ্ছে তাকে। কিরণ প্রথম চুপ থাকলেও অরণ্য রাগ করবে তাই বলল, রেখে দাও ভাইয়া, আমার এটা লাগবে না। লাগবে কেন? আম্মুর ফোন তো লুকিয়ে লুকিয়ে ঠিকই চালাস। কিরণ কথা না নাড়িয়ে ছোট করে অরণ্যর থেকে ফোনটা নিয়ে বেরিয়ে গেছে রুম থেকে। যেতে যেতে বিড়বিড় করে বলছে, নিজের বেলায় 16 আনা, আমার বেলায় 4 আনা কেন? নিজে ঠিকই ভালোবেসে বিয়ে করবে, আর আমাকে দেখো কেমন বন্দি পাখির মতো রাখছে সব সময়। আজকে শোভাকে নিতে সাব্বির এসেছে। কিয়ান বাসায় নেই, ড্রাইভার ছুটিতে গেছে। এদিকে নিজেরও ড্রাইভ করতে ইচ্ছে করছে না। ভেবেছিল আজকে অফিস যাবেই না। এমনিতেও সুভা চাচ্চু সামলে নিচ্ছেন সবটা। সাব্বির নিতে আসায় সুভা যাচ্ছে, নইলে আজকে আর যাওয়া হতো না। অফিস যাওয়ার পথে সে রেস্টুরেন্টটা চোখে পড়ল। সুভা গাড়ি থামাতে বলল সাব্বিরকে। সাব্বির সুভার কথা শুনে গাড়িটা থামালো। সুভার কথা মতো তার সাথে রেস্টুরেন্টের ভেতরে গেল। ম্যানেজারের সাথে কথা বলে সেদিনে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চাইল। চেনা চেনা থাকায় প্রথমবার বলাতেই ম্যানেজার রাজি হয়ে গেল সুভাদের ফুটেজ দেখাতে। মনিটরে ভিডিওটা দেখে সাব্বির হা করে একবার তাকাচ্ছে সুভার দিকে, তো আরেকবার তাকাচ্ছে ভিডিওটার দিকে। স্পষ্ট দেখা যাচ্ছে সুভা নিজে থেকে অরণ্যের কাছে গিয়েছে, তাকে জড়িয়ে ধরেছে। অরণ্য দূরে সরিয়ে দিতে চাইল, সুভা সেটা হতে দেয়নি। সবটা দেখে নিজেই বোকা বনে গেছে সুভা। সাব্বিরের দিকে চোখ যেতেই দেখলো মিটিমিটি হাসছে সাব্বির। কেমন যেন লাগলো সুভার। কেন এসেছিল এখানে? এখন তো নিজের উপরেই নিজে বিরক্ত হচ্ছে সে। সাব্বির আর সুভা চোকাচুকি হতেই বলে উঠেছে সুভা, কি হয়েছে সাব্বির ভাই? না না, কিছুই হয়নি। চলুন, যেতে হবে আমাদের। সাব্বির আর কিছু বলল না। সুভা চলে গেল সেখান থেকে। পিছু পিছু গিয়েছে সাব্বির নিজেও। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে হালকা দীর্ঘশ্বাস ফেলল অরণ্য। হাতের গ্লাভস জোড়া খুলে ধীরে ধীরে ডাস্টবিনে ফেলল। সেদিকে না তাকিয়ে পাশে থাকা নার্সের হাতের নার্সিং ট্রলিটা রাখা স্যানিটাইজারটা ব্যবহার করল সে। ক্লান্ত চোখে একবার ঘড়ির দিকে তাকালো। বিকেল 5:25। মনে পড়ল তখনই আজকে অরণ্য আর তার আব্বু যাওয়ার কথা সুভাদের বাসায়। ইনভাইট করেছেন জাহিদ হোসেন নিজেই, কিন্তু এখনও হসপিটালের আরও কাজ বাকি। অরণ্যের সোজা হাঁটতে শুরু করলো ওয়ার্ডের দিকে। প্রতিমধ্যে নার্সদের সাথে দেখা হলে সবাই তাকে সালাম করলো। অরণ্য হেসে উত্তর দিল তাদের সালামের। দুই পাশে তার মিহি আর আদ্রিস, তারাও কম ক্লান্ত নয়। মিহির যদিও টুকটাক কাজ, এখনও বড় কোনো অপারেশনে হাত দেয়নি সে। অরণ্য আর মিহি প্রতিটি বেডের কাছে গিয়ে নিজ হাতে রোগীদের খোঁজখবর নিল। কারো স্যালাইন ঠিক করে দিল, কারো রিপোর্ট দেখে আবার লিখে দিল নতুন প্রেসক্রিপশন। অরণ্যকে দেখে রোগীদের চোখে মুখে ফুটে উঠেছে আলাদা এক প্রশান্তি। শরীরে অসুখ নিয়েও সকলেই হেসে হেসে কথা বলছে অরণ্যের সাথে। মিহি অবাক হচ্ছে সবটা দেখে। ভাবা যায় ডক্টর অরণ্যকে কতটা পছন্দ করে রোগীরা। পরক্ষণে আবার ভাবছে অরণ্য মানুষটাই তো এমন, সে সবাইকে নিজের সবটুকু দিয়ে মন উজাড় করে ভালোবাসতে জানে। সবার চোখ মুখের প্রশান্তি, ছোঁয়া আর আঘাত, বিশ্বাসে মিহি বুঝতে পারছে সকলের মনের কথা সবাই যে এটাই বলছে মনে মনে, ডাক্তার অরণ্য এসেছে, সব ঠিক হয়ে যাবে এখন। মুস্কি হাসলো মিহি। অরণ্যের কাঁধে আলতো করে ধাক্কা দিয়ে মনে করিয়ে দিল তাকে, তোর না আজকে কনে দেখতে যাওয়ার কথা? হ্যাঁ, তুইও চল। কনেকে আজকে রাজি করাতে না পারলে আমি তুলে আনবো। তুই হলি আমার প্রধান ক্রাইম পার্টনার, সাথে দেখা যায়। তা তো অবশ্যই, আমি রেডি, চল তাড়াতাড়ি। অরণ্য আর মিহি সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছিল। অরণ্য খেয়াল করলো আদ্রিস ভেতরে না এসে দাঁড়িয়ে আছে বাইরে। গিয়ে দেখলো আদ্রিস ফোনে কথা বলছে কারোর সাথে। অরণ্য গিয়ে কাঁধে হাত রাখে আদ্রিসের। দ্রুত ফোন কলটা কেটে আদ্রিস ঘুরে তাকায় অরণ্যর পানে। অরণ্য আদ্রিসকে ভরকে দিবে বলে ভুরু জোড়া কুচকে বলে, তুই কি ভেবেছিস আমি কিছুই জানি না? নিজের কাজে সফল হলো অরণ্য। আদ্রিস ভয়ের তো কণ্ঠে বলে উঠল, সব কিছু। আদ্রিসের মনে হলো সেদিন আনহার সাথে তাল মিলিয়ে সুভাকে বলা তার ব্যাপারে মিথ্যে কথাগুলো সম্পর্কে জেনে গেছে অরণ্য।
এতদিন বলেনি তাদের বন্ধুত্ব নষ্ট হবে বলেই, কিন্তু এখন যে আদৃশকে বুঝিয়ে বলতে হবে সবটা অরণ্যকে। দেখ অরণ্য ভাই, তুই আমার সব কথা শোন আগে। আমি আদৃশ নিজেকে স্বাভাবিক করে বলে অরণ্যকে। এইটুকু বলতেই শব্দ করে হেসে উঠেছে অরণ্য, সাথে মিহিও। আদৃশ বোকার মতো তাকিয়ে রইল তার বন্ধুদের দিকে। ওরা এভাবে হাসছে কেন বুঝতে পারছে না বিধায় প্রশ্ন করলো অরণ্যদের। তোরা পাগলের মতো হাসছিস কেন? হাসছি কারণ তুই এখনো আগের মতো ভোলা ভালা মদনই আছিস। মিহির কথার উত্তরে রেগে বলল আদৃশ। মিহি দিন দিন তুই অরণ্যর মতো হয়ে যাচ্ছিস। অরণ্য হাসি থামিয়ে চোখ মুখ শক্ত করে বলল, আমার মতো হলে ওর জীবন উন্নতি হবে। তোর মতো হতে গেলে ভবিষ্যতে লাল বাতি চলবে। কথা না বলে আয় তো, আমার হনে বলে বাচ্চার মা অপেক্ষা করছে আমার জন্য। অরণ্য বেরিয়ে গেল পিছু পিছু। গিয়েছে আদৃশ আর মিহিও। অরণ্য এসে তার গাড়ির কাছে দাঁড়িয়েছে। ড্রাইভিং সিটে বসে থাকা আকাশ বেঘরে। ঝাক্কাসের বাপ তাড়াতাড়ি ওঠ, তোর বউ নতুন ড্রাইভার কাশিমের সাথে পালিয়েছে। আকাশ ভয়ে লাফ দিয়ে উঠল। অরণ্যের থেকে আরো জোরে চিৎকার দিয়ে বলে উঠেছে, ভূত ভূত, কেউ বাঁচাও আমাকে। অরণ্য সরে গিয়েছে। বুড়ুকুচকে কানে হাত চেপে আকাশের দিকে তাকিয়ে বলছে, হতচ্ছাড়া, আমার কানের প্রকাশে বেরিয়ে গেছে, আরো জোরে চিৎকার দিতে পারলি না? আকাশের বুঝতে বাকি নেই। তার কানের কাছে গিয়ে ঢোল বাজিয়েছে অরণ্যই। আকাশ ভালো করে এদিক সেদিক তাকিয়ে পরে আবার অরণ্যর দিকে তাকিয়ে ভয়ে ভয়ে উত্তর দিল, আপনি তো আমার থেকে জোরে চিৎকার দিলেন স্যার। কি এত বড় সাহস, আমার ভুল ধরছিস তুই? আকাশ মুখে একটা ক্যাবলা মার্কা হাসি টেনে উত্তর দিল অরণ্যের কথার। না না, আপনি যা করেছেন বেশ করেছেন। আপনি কোনো ভুল করতেই পারেন না। এই তো ভালো ছেলের মতো কথা। দোয়া করে দিলাম, বছর না ঘুরতে আরেকটা বাচ্চার বাবা হবি তুই। আকাশ কোনো কথা বলল আর চুপচাপ বসে রইল সে। আদৃশ আর মিহি বসেছে পেছনের সিটে। অরণ্য বসেছে ড্রাইভিং সিটে আকাশের পাশে। এখন অরণ্যদের বাসায় যাবে সবাই, পরে সুভাদের বাড়িতে। ফোনটা এত সময় অফ ছিল। অন করতে বাবার অনেকগুলো কল পেয়েছে অরণ্য। ওনাকে বুঝিয়ে বলেছে চলে যেতে, ফ্রি হলে সেও চলে আসছে। সুভা বসে আছে নিজের রুমে। মা, চাচি আর বোনের কাজগুলো শুধু দেখে যাচ্ছে সে। সবাই মিলে আজকে তার রুমে হাজির হয়েছে। অফিসের পেন্ডিং কাজগুলো ফেলে রেখে ছুটে এসেছে কিয়ানের ফোন পে। এমনভাবে বলেছে বাসায় আসতে, মনে হচ্ছে বাড়িতে কোনো অঘটন ঘটেছে আবারও। কিন্তু আসার পর থেকে সেই যে সুভার রুমে এসে তার আম্মু আর চাচি বসেছেন শাড়ি চড়ি হাতে নিয়ে, আর যাওয়ার নাম নেই ওনাদের। বারবার সুভাকে বলছেন বাসায় মেহমান আসবেন, সেজে গুজে তৈরি হতে। সুভা বুঝল না মেহমান আসার সাথে সাথে তার সাজগোজ করার কি সম্পর্ক। আগে তো সুভার আম্মু আর চাচি ছিলেন, এখন আবার এসেছে আনহা। এক প্রকার জোর করে রেডি করেছে সুভাকে। সুভার আম্মু আর চাচি দুজনের মুখে চিন্তার ছাপ। বারবার মনে হচ্ছে এক মেয়ের ভালো করতে গিয়ে অন্য মেয়ের ক্ষতি করছেন তারা। পরক্ষণেই আবার ভাবছেন আনহা তো স্বেচ্ছায় তার সাথে অরণ্যের বিয়েটা ভেঙে দিয়েছে। নীল রঙের একটা সুন্দর জামদানির শাড়ি পরেছে সুভা। নীল শাড়িটার উপরে চকচকে সোনালি সুতোর কাজ। সুভার ফর্সা শরীরে নীল শাড়িটা মানিয়েছে ভালো। মুখে হালকা প্রসাধনী ছোঁয়া আর ঠোঁটে গোলাপি লিপস্টিক, এইটুকুতেই অপূর্ব লাগছে সুভাকে। আনহা এইমাত্র বেরিয়ে গেল তাকে রেডি করে। সুভা তাকিয়ে আছে বোনের যাওয়ার পানে। আনহার এমন পরিবর্তনের কারণ অজানা তার কাছে। খুশি হয়েছে, সাথে অবাক হচ্ছে খুব। একদিনে এত পরিবর্তন সম্ভব কি? সুভাকে বেশি ভাবছে। হয়তো আনহা সত্যি আগার মতো হয়ে গিয়েছে। কেন আজকে খুবই খুশি। বাবা চাচা যে তার বিয়ে ঠিক করবেন বলেই অরণ্যদের আসতে বলেছেন, এটা জানে ভালো করেই। কিরণের সাথে সকাল থেকে বেশ কয়েকবার কথাও হয়েছে। কোনো একটা কারণে অরণ্যকে গালমন্দ করেছে অনেক। এর জন্য আবার কিরণ ব্লক করে রেখেছিল তার নাম্বার। কিয়ান অন্য নাম্বার থেকে ট্রাই করে বুঝিয়ে সুঝিয়ে ব্লকটা খুলিয়েছে আবারও। সকাল থেকে কিয়ানের একটাই কাজ ছিল, রাগিনীর রাগ ভাঙানো। সেই কাজে কিয়ান সফল হয়েছে বটে। কিয়ান ঘর থেকে বেরিয়ে এসেছে, হেঁটে যাচ্ছিল গেটের দিকে। পাঠিয়েছেন তার আব্বু ও চাচু। অরণ্য নাকি আসছে, জামাই আদর করে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে হবে। কিয়ান হাঁটছে আর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কিরণের ছবি দেখছে। ঠিক তখন একটা কালো রঙের কার গেট পেরিয়ে তাদের বাড়িতে ঢুকেছে। কিয়ান ভুরকুচকে তাকিয়ে আছে গাড়িটার দিকে। অরণ্য একইভাবে তাকিয়ে দেখছিল কিয়ানকে। গাড়িটা থামতেই অরণ্য, মিহি আর আদৃশ বেরিয়েছে গাড়ি থেকে। মিহি কিয়ানকে দেখে বুঝলো এটা সুভার ভাই। আনহার থেকেও শুনেছিল ওর কথা, তাই সমস্যা হয়নি বুঝতে। কিন্তু কিয়ান আর অরণ্য দুজন দুজনের দিকে এভাবে রেগে মেগে তাকিয়ে আছে কেন? মিহি একবার তাকাচ্ছে কিয়ানের দিকে, তো আরেকবার তাকাচ্ছে অরণ্যের দিকে।
দুজনের এমন রাগে ভরা চাহনি দেখে মনে হচ্ছে একে অপরের শত্রু তারা। এতক্ষণে একজন অন্যজনকে অজগর সাপের মতো ধরে আস্ত গিলে খাবে। কৌতূহলী হয়ে মিহি প্রশ্ন করতে চাচ্ছিল অরণ্যকে, কিন্তু সুযোগ পায়নি সে। কিয়ান এসে আদ্রিস আর মিহিকে উদ্দেশ্য করে বলেছে তার সাথে ভেতরে আসতে। তারও হেসে উত্তর দিয়েছে, আসছি। রুম ভর্তি মানুষের সামনে মাথায় ঘোমটা টেনে বাধ্য মেয়েদের মতো এতক্ষণ বসেছিল শোভা। কিন্তু অরণ্যকে দেখে আর সবার কথা শুনে ধৈর্যের বাঁধ ভাঙছে তার। অরণ্যের আব্বু আর ভাই বোনেরা সবাই মিলে এসেছেন। অরণ্য তখন থেকে কি যেন ভেবে চলেছে। সামনে বসে থাকা শোভার থেকে নিজের দৃষ্টি সরায়নি একবারের জন্য। এদিকে সবার কথাবার্তায় বিরক্ত হচ্ছে শোভা। তার শুরুতেই কেমন একটা খটকা লেগেছিল। কিয়ানের সাথে কিরণের বিয়ের কথা হবে, সবাই এভাবে ধরে বেঁধে তাকে কেন নিয়ে আসলো? অরণ্য আসার পর যখন কিরণের বিয়ের কথা বাদ দিয়ে অরণ্যের সাথে তার বিয়ের কথা বলা হচ্ছিল, অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছালো তখন সে। শোভার ধারণাতেও ছিল না আনহা বিয়েটা ভেঙে দিয়েছে বলে তারা অরণ্যর ঘাড়ে তাকে ঘষাতে চাইবেন, যে বিয়ে কিনা শোভা নিজেই একদিন ভেঙে দিয়েছিল তার বোনের জন্য। এই বিয়ে শোভা করবে না, কোনোভাবেই না। সবার কথা বলার মাঝখানে উঠে দাঁড়িয়েছে শোভা। মাথার কাপড়টা ফেলে গটগট করে হেঁটে চলে গেছে নিজের রুমে। জাহিদ হোসেন রেগে তাকিয়েছে মেয়ের যাওয়ার দিকে। ওনার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে এসেছে আপনা আপনি। প্রতিবার এমন অন্যায় তিনি বরদাস্ত করবেন না। হুঙ্কার ছেড়ে শোভার আম্মুকে ডেকে বলছেন জাহিদ হোসেন, আদরে আদরে এই মেয়েকে বাদর বানিয়েছো তুমি। গিয়ে জিজ্ঞাসা করো অসভ্যতামি করে চলে গেল কেন এখান থেকে। সেলিনা বেগম সহ বাকিরাও ভয় পেয়ে গেছেন ওনার এমন চিৎকারে। কিয়ান দ্রুত দাঁড়িয়ে বলছে, চাচু, ওর মাথা ব্যথা করছিল সকাল থেকে, বেড়েছে হয়তো, এজন্য এমন করছে। আমি দেখছি, আপনারা সবাই কথা বলুন। কিয়ান আর দাঁড়ায়নি। সুভার রুমের দিকে পা বাড়িয়েছে সে। অরণ্য পায়ের উপর পা তুলে দুহাত বুকে ভাঁজ করে কাউচে বসে আছে। ঠোঁটের কোণে রহস্যভরা হাসি থাকলেও তার চোখে তার ক্রোধ। সুভা যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলছে অরণ্য, ইউ ডিড ইট এগেইন, দ্য সেম মিস্টেক। বারবার ক্ষমা কর অরণ্যের ডিকশনারিতে নেই। লাভবার্ড, তুমি চাইলেই বিয়েটা হবে। মিহি আর আদ্রিস অরণ্যের দিকে তাকিয়ে একসাথে প্রশ্ন করে উঠেছে, কি বলছিস বিড়বিড় করে? অরণ্যের উত্তর পেল না তারা। কিছুক্ষণ পর মিহি আবার অরণ্যের কানের কাছে এসে বলছে, শোভা তো চলে গেল, এখন কি সিনেমার বরপক্ষের মতো আমাদেরও রাগ দেখিয়ে চলে উচিত? আজকে আমি ওকে নিয়ে যাব। নিজে থেকে না আসতে চাইলে জোর করে নিয়ে যাব। স্টিল আই ওয়ান্ট হার। অরণ্যের শেষের কথায় বুঝল মিহি। অরণ্য রেগে আছে খুব এখন। আবার কিছু বললে সব রাগ মিহির উপরেই ছাড়বে। আপাতত তাই চুপ করেই বসে রইল সে। সুভা দরজা লাগাবে, তখনই উপস্থিত হয়েছে কিয়ান। দরজা ঠেলে ভিতরে ঢুকেছে সে। সুভার রাগ হলো এবার। চোখ মুখ বিরক্তি নিয়ে বলল কিয়ানকে, কি চাই ভাইয়া? চলে আসলি কেন? আমি ওই লোকটার সাথে বিয়ে করব না। তাহলে কিরণের সাথেও আমার বিয়েটা হবে না। নিজের খুশির জন্য আমাকে বলির পাঠা বানাতে চাইছো? না, তুই অরণ্যকে পছন্দ করিস, আমি জানি শুভা। আনহাকে অরণ্য ভালোবাসে না। এখন তো আনহা নিজেই বিয়েটা ভেঙে দিয়েছে, তাহলে সমস্যা কোথায় তোর? সমস্যা অনেক। তুমি এখন যাও, বলে দাও সবাইকে আমি কখনোই এই বিয়ে করব না। সুভা রেগে আছে খুব। চোখ মুখ লাল হয়ে আছে তার। কিয়ান কিছু না বলেই মেঝেতে বসে পড়েছে। সুভা দুপা চাপটে ধরে বলছে, বিয়েটা করে নে লক্ষ্মী বোন আমার, নইলে কিরণকে ওরা অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। করছোটা কি? ছাড়ো। আগে বল বিয়ে করবি? দরকার পড়লে কিরণকে নিয়ে তুমি পালিয়ে যাও, তবুও আমাকে এই বিয়ে করতে বলো না। আরে ওই টিউবলাইট পালাতে রাজি হচ্ছে না। তুই রাজি হয়ে যা অরণ্যের সাথে বিয়েতে, নইলে আমি এক্ষুনি ছাদ থেকে পড়ে সুইসাইড করব। বিয়ে করতে হবে না, শুধু একবার রাজি হয়ে যা। সুভা বিরক্ত হচ্ছে কিয়ানের কাছে। বারবার বলার পরও কিয়ান পা ছাড়ছে না তার। বাধ্য হয়ে বলেছে সুভা। ঠিক আছে, পা ছাড়ো আমার। কিয়ান স্বস্তি পেল। উঠে দাঁড়িয়ে হাসি মুখে সুভার মাথার শাড়ির আঁচলটা তুলে দিল। হাত ধরে বাহিরে টেনে নিয়ে যেতে যেতে বলল, তুই বিয়েতে রাজি হয়ে যা। শেষ মুহূর্তে গিয়ে আমি যেভাবেই হোক বিয়েটা আটকে দেব। তার আগে কিরণের সাথে নিজের বিয়েটা সেরে ফেলতে হবে। সুভা চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে কিয়ানের দিকে। রাগে কি বলবে বুঝে উঠতে পারছে না সে। সবার সামনে আবারও বসেছে কিয়ান আর সুভা। কিয়ান সবাইকে আজগুবি একটা কাহিনী শুনিয়েছে। কিয়ানের কথা আবার বিশ্বাসও করে নিয়েছে সবাই। বিয়ের কথা প্রায় শেষের দিকে। কিয়ান আর কিরণের বিয়ে হবে 1 মাস পরে। তার আগে হবে সুভার সাথে অরণ্যের। আজ থেকে ঠিক 1 সপ্তাহ পরে অরণ্য আর সুভার বিয়ের দিন ঠিক করা হয়েছে। সুভা সবার মাঝখানে রেগে তাকিয়েছে কিয়ানের দিকে। কিয়ান বেচারা নিজেই শকড। ভেবেছিল আগে তার আর কিরণের বিয়েটাই হবে, পরে যেভাবেই হোক অরণ্যের সাথে সুভার বিয়েটা সে আটকে দেবে। কিন্তু তার হলো কই। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে কিয়ান তখনই পালিয়েছে। অরণ্যদের চলে যাওয়ার সময় হয়েছে। বড়রা রয়ে গেছেন, বাকি কথাবার্তা শেষ করে তবেই আসবেন।
অরণ্য আর তার বন্ধুরা বেরিয়ে পড়েছে। বাহিরে আসতেই অরণ্য ধাক্কা লেগেছে কিয়ানের সাথে। বুড়কুচকে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। পরক্ষণে আবার কি যেন ভেবে অরণ্য আর কিয়ান দুজনেই হেসে হাত মিলিয়েছে একে অপরের সাথে। মুখে হাসি থাকলেও মনে মনে একে অন্যের প্রতি রাগ পুষে রেখেছে তারা। কিয়ান অরণ্যের হাত শক্ত করে ধরে দাঁত কিরমির করে বলছে তাকে, অভিনন্দন সম্বন্ধী সাহেব, দোয়া করি আপনার নতুন জীবনটা যেন দুঃখে সুখে পরিপূর্ণ হয়। অরণ্য ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক হাসি টেনে কিয়ানের হাতটা শক্ত করে ধরে নিজেও বলে, ধন্যবাদ, আপনাকে শুভেচ্ছা। আমার বোনের সঙ্গে আপনার দাম্পত্য জীবনটা যেন নিম পাতার মিষ্টির সাথে ভরে থাকে। কেয়ান ভুরু কুচকে অরণ্যের পানে তাকিয়ে মনে মনে বলছে, হিটলার কোথাকার, তোর বোনের সঙ্গে বিয়েটা একবার হয়ে যাক, তারপর দুজনকে বুঝিয়ে দেব আমি কি জিনিস। তোর হিটলারগিরি যদি না ছাড়িয়েছি তাহলে আমিও নিজের নাম পাল্টে দেব। এদিকে অরণ্য মনে মনে বলছে, শালা চাওরা, একবার তোর বোনকে পটিয়ে পটিয়ে বিয়েটা করে নেই, তারপর বুঝবি কত ধানে কত চাল। তোকে যদি মেরে সুটকি বানিয়ে রোদে না শুকিয়েছে, তাহলে আমি সেহরা অরণ্য নই। অরণ্য আর কিয়ানের চোখে চোখে যুদ্ধ দেখে কেমন যেন হাসি পাচ্ছে মিহির। হাসি থামাতে ব্যর্থ হলো সে। মিহি হেসে যাচ্ছে মাঝে মধ্যে, আবার পাশে থাকা আড্ডিসের কাঁধে ধাক্কা দিচ্ছে। আড্ডিস ওদিকে আনহাকে দেখছিল। আনহা এতটা চেঞ্জ হয়ে গেছে একদিনে, এটা কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যেন তার। মিহির কাজে বিরক্ত হলো আড্ডিস, রেগে গিয়ে বলল, হাসছিস ভালো কথা, আমাকে এভাবে ধাক্কাচ্ছিস কেন? ধাক্কা না দিলে হেসে মজা পাই না রে পাগলা। ইডিয়েট কোথাকার। কথাটা বলেই রাগ দেখিয়ে চলে গেল আড্ডিস। মিহু একটা মুখ ভেঙচি বলে উঠেছে তখনই। এর জন্যই তোর এই অবস্থা শালা ফাটাকেষ্ট। অরণ্য সুভার বিয়ের দিনটি এগিয়ে এসেছে। এই 7 দিনে সুভা অফিস গিয়েছে একদিনই। কিয়ান এখন অনেকটাই মন দিয়েছে অফিসের কাজে। কিরণকে যেভাবেই হোক পেতেই হবে তাকে। এখন সব আজাইরা কাজ ফেলে রেখে অফিসের কাজেই মন দিয়েছে এই ভেবে। কিয়ান এসেছে কিছুক্ষণ হলো। আসার সময় আনহার সুভার জন্য নিজে পছন্দ করে 2টো ড্রেস নিয়ে এসেছে। শপিং মলে কিয়ানের সাথে গিয়েছিল কিরণও। বিয়ে ঠিক হলে কি হবে, সেই তো আগের মতোই বাড়িতে মিথ্যা কথা বলে দেখা করলো দুজনে। আজকে আবার কিয়ান দ্বিতীয়বারের মতো বিয়ের জন্য প্রপোজ করেছে কিরণকে। কিরণ তো আগে থেকেই কিয়ান বলতে অজ্ঞান, সে আর মানা করবে কি। সাথে সাথে কিয়ানের দেওয়া প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে সে। মুক্ত বাতাস আর খোলা আকাশের নিচে ছাদে দাঁড়িয়ে আছে সুভা। সময় প্রায় 9টার কাছাকাছি। পুরো বাড়ি ভর্তি মেহমান তাদের, হইচই করছে সবাই মিলে। বিয়েটা ঘরোয়াভাবে হবে বিধায় তেমন কাউকেই দাওয়াত দেননি সুভার আম্মু আর চাচু। সবাই তাদের কাছের আত্মীয়, কিয়ান আর সুভার নানার বাসার লোকজনেরা আর কিয়ানের বন্ধু বান্ধব। এই বিয়েতে সবাই থাকলেও জায়েদ হোসেনের একমাত্র বোন বা ওনার ছেলে রিফাত কেউই নেই। সুভা আনমনে তাকিয়ে আছে আকাশের দিকে, কি যেন ভেবে চলেছে সে। আনহার সাথে কি অন্যায় হলো? সুভা কি আনহার থেকে অরণ্যকে কেড়ে নিল? সে তো চায়নি এমনটা। চায়নি বলেই তো সেদিন চলে গিয়েছিল বাড়ি ছেড়ে বহুদূরে। ইচ্ছে করেই তো সেদিন বিয়েটা ভেঙে দিয়েছিল সুভা। ঘুরে ফিরে আবারও তাকে অরণ্যের সাথেই নিজের জীবন জুড়ে দিতে হবে? ভাবেনি তো এটা। আনহার সাথে সুভার সম্পর্কটা এখন যেন ঠিক আগের মতো হয়ে গেছে। সেই আগের আনহাকেই এখন দেখতে পাই সুভা। সেজন্যই বোধহয় আনহার জন্য এত মন খারাপ হচ্ছে তার। সুভার ধ্যান ভাঙে আনহার ডাকে। পিছু ফিরে তাকাতে আনহা তার হাত ধরে নিয়ে যায় সুভার রুমে। সুভা কথা না বলে চুপচাপ হেঁটে গেল। আনহা তাকে রুমে দিয়ে ঘুমাতে বলে চলে যাচ্ছিল। সুভা তার হাত ধরে আটকালো। সুভা কিছু বলতে চাই ভেবে প্রশ্ন করলো আনহা, কি হলো সুভা, কিছু লাগবে তোর? সুভা কি যেন ভেবে জড়িয়ে ধরলো আনহাকে। কিছুক্ষণ পর আবার ছেড়ে দিয়ে বলল তাকে, তুই কি আমার উপর রেগে আছিস আপু? রাখবো কেন বোকামে? সুভা চুপ রইল, প্রতিউত্তর করলো না সে। সুভা চুপ আছে দেখে আনহা বলল আবারও, তুই কি ভাবছিস আমি তোকে দোষারোপ করব এই বলে যে তুই অরণ্যকে আমার থেকে কেড়ে নিয়েছিস? অরণ্য তো কখনই আমার ছিল না সুভা। ওর মনে প্রাণে সবটা জুড়ে তুই ছিলি, তাই আমি তোদেরকে এক করতে নিজেই সরে গেলাম। সুভার কেমন কষ্ট হলো আনহার বলা কথাগুলো শুনে। অরণ্যকে আনহা ভালোবাসে নিজের সবটা দিয়ে। সেই অরণ্য চোখের সামনে অন্য কারোর হয়ে যাচ্ছে। আনহার ভিতরটা কি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে না? একবার মনে হলো এই বিয়েটা ভেঙে দিবে সুভা। অনেকক্ষণ ভেবে কিছু একটা বলতে যাবে, তখনই আনহা থামিয়ে দিল তাকে। মাথায় হাত বুলিয়ে আদুরি কণ্ঠে বলল, ঘুমিয়ে পড়, রাত জাগার কারণে চোখের নিচে ডার্ক সার্কেল পড়বে, কালকে 7টাই মাটি হয়ে যাবে তাহলে। সুভা হেসে মাথা নাড়ালো। আনহা চলে গেল সেখান থেকে। বিছানায় গিয়ে শুয়েছে সুভা।
কেন এমন অনুশোচনা হচ্ছে তার, বারবার কেন মনে হচ্ছে আনহার সাথে ভুল হচ্ছে। অরণ্য যদি আনহাকে পছন্দ না করে সেদিন কি শুভা ভুল দেখেছিল? এসব ভাবতে ভাবতেই রাত প্রায় 1টা বেজে গিয়েছে। বাড়িটা পুরোপুরি নিস্তব্ধ, কারোর কথাবার্তা এখন আর কানে আসছে না। শুভার অনেক চেষ্টার পর চোখটা মাত্রই লেগেছিল, তখনই ফোনের রিংটন কানে আসে তার। ধ্যান ভাঙে শুভার। ফোনটা হাতে নিলে দেখতে পায় কিরণ ফোন দিয়েছে তাকে। কোনো কিছু না ভেবেই কলটা রিসিভ করে নেয় শুভা। হাসি মুখে বলতে যাবে কিছু, তখনই ফোনের ওপার থেকে ভেসে আসে এক পরিচিত পুরুষালী কণ্ঠস্বর। কেউ ঠাট্টা স্বরে বলছে শুভাকে। কালকের জন্য রেডি তো? কালকে কি হবে? আমাদের দ্বিতীয় বাসর। এটা বলতে ফোন দিয়েছেন? এত রাতে আর কিসের কথা বলবো? শেমলেস লোক একটা। কথাটা বলে শুভা কেটে দিল কলটা। ফের আসলো একই নাম্বার থেকে কল। ভাবলো ধরবে না, কিন্তু বারবার কল আসছে বিধায় বিরক্ত হয়ে কলটা রিসিভ করলো শুভা। চোখ মুখ শক্ত করে বলল অরণ্যকে। কি চাই? কতবার বলবো আমার তোমাকে চাই? বিরক্ত করছেন কিন্তু আপনি আমায়। রাখুন, ঘুমোবো আমি। এটুকুতেই বিরক্ত? কালকে যে আমি তোমাকে ঘুমোতে দেবো না সারা রাত। ফোনটা রাখলাম, দ্বিতীয়বার কল দিলে কিক মেরে ব্লক লিস্টে ফেলবো। যা ইচ্ছে করো, আমিও কালকে এটার শোধ তুলবো। শুভা কানের কাছ থেকে ফোন সরিয়ে নিয়েছে, সাথে সাথে কলটা কেটে দপ করে বিছানায় পড়ে গেছে সে। এরপর অবশ্য ফোন দিয়েছে অরণ্য, তবে শুভা রিসিভ করেনি। দেখেও না দেখার ভান করেছে বলা চলে। এবার মনে হলো মেসেজ দিয়েছে অরণ্য। ফোনটা হাতে তুলে নিয়েছে, অপশনে যেতেই আরেক দফা লজ্জা পেল সে। অরণ্যের নাম্বার থেকে SMS এসেছে। গেট রেডি ফর আ প্লিসফুল নাইট, ক্যান ইউ হ্যান্ডেল মি লাভ বার্ড? দেখা মাত্রই সুভার কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে। এই মাঝরাতে অসভ্যটা কী সব বলছে তাকে। অরণ্যের বলা কথাগুলো না চাইতেও বারবার কানে বাজছে। সুভার পরিশেষে সব কথা মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে শুয়ে পড়ল সুভা। কালকে আবার বোর হলেই সবাই মিলে ভিড় জমাবে তার রুমের দরজায় এসে। ফুলে ফুলে মুখরিত হয়ে আছে চারিপাশ। ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে বরকনের বসার জায়গাটা। কিয়ান হেঁটে হেঁটে দেখছে সবটা ঠিকঠাক আছে কিনা। দূরে দাঁড়িয়ে থাকা কিয়ানের চাচু আর আব্বু দেখছেন তাকে। বিয়ের উসিলায় ছেলেটা ওনাদের কিছুটা হলেও কাজে মন দিয়েছে, এই ভেবে মনে মনে খুশি ওনারা। এই 7 দিনে অফিসের কোনো কাজেই হাত দেননি কিয়ানের আব্বু। সুভাও বাড়িতেই আছে। সাব্বির মাঝে মধ্যে দরকারি হলে বাড়িতেই আসে জানাতে। তবে কিয়ান সামলে নিচ্ছে সবটা, এভাবে নিশ্চিত সবাই। পার্লারে মেয়েরা এসেছে সুভাকে সাজাতে, কিন্তু সে ঠিক করেছে সাজবে না। এত সাজগোজ বরাবরই বিরক্ত লাগে সুভার, কিন্তু কে শুনে কার কথা। মা চাচি সহ সব ছোট বড় কাজিনরা এসে তার রুমে হাজির। সবার একটাই কথা, নতুন কনেকে সুন্দর দেখানো চায়। সবার কথায় সাজতে রাজি হলো সুভা। রুম থেকে একে একে বেরিয়ে গেছে সবাই। তার সাজটাও প্রায় শেষের দিকে। সাজগোজ শেষে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছে সুভা। গোল্ডেন কালারের ওপর খয়েরি কারুকার্যের সুন্দর একটা লেহেঙ্গা পরেছে সে। গলায় কানে হাতে স্বর্ণের ভারী গহনা, মুখ জুড়ে প্রসাধনের ছোঁয়া। সুন্দর গোলগাল মুখটা যেন বিয়ের সাজে আরো সুন্দর হয়ে উঠেছে। পার্লারের মেয়েটা বিছানায় ফেলে রাখা ওড়নাটা নিয়ে এসেছে সুভার মাথায় দিবে বলে। ওড়নাটা পরলেই সাজ পুরোপুরি কমপ্লিট তার। মেয়েটা সুভাকে ওড়না পরিয়ে দিবে, তখন রুমে এসেছে আনহা। সুভার হাত টেনে নিজের দিকে ঘুরিয়েছে তাকে। পা থেকে মাথা পর্যন্ত দেখে পার্লারের মেয়েটার উদ্দেশ্যে বলছে আনহা। কি যেন একটা মিসিং লাগছে। কি মিসিং লাগছে ম্যাম? কোণের খোপায় কাঁচা গোলাপ নেই কেন? মেয়েটা মিনমিনে কণ্ঠে বলল। ওটা আনতে ভুলে গেছিলাম আসলে। আনহা দাঁড়ালো না, চলে গেল ফুল আনতে। সুভা তাকিয়েছে আনহা যাওয়ার পানে, মনে মনে ভাবছে, ওর কষ্ট হচ্ছে না? খারাপ লাগছে না? আমাকে কি মনে মনে অভিশাপ দিচ্ছে না? আমি সত্যিই স্বার্থপর। কিভাবে আমি রাজি হয়ে গেলাম এই বিয়েতে? সুভার রাগ হচ্ছে নিজের উপরে। বারবার এমন বোকামি কেন করে ফেলছে সে। আচমকাই কাঁধে ধাক্কা পড়ে সুভার। তাকিয়ে দেখলো ওর আম্মু আর চাচি এসেছেন। সুভা কষ্ট করে মুখে হাসি টানলো, তাদের সাথে কথা বলল। তত সময় আনহা চলে এসেছে, হাতে তার বাগান থেকে তুলে আনা কয়েকটা টাটকা কাঁচা গোলাপ। আনহা যত্ন করে সুভার খোপায় গেঁথে দিল ফুলগুলো। কারোর ফোন আসে, আনহা চলে গেল সেখান থেকে। মেয়েটা এসে সুন্দর করে সুভার মাথায় ওড়না টেনে দিল। এবার সুভার বয়স সাজ সম্পন্ন হয়েছে। মেয়ে দুটো চলে যাওয়ার আগে তার সুন্দর সাজের প্রশংসা করে গিয়েছে পটে। সুভা শুধু হেসেছে তাদের কথা শুনে। খোপার ফুলগুলো হাত দিয়ে দেখছিল সে। তখনই মনে হলো ফুলে থাকা গোলাপের কাঁটা হাতে ঢুকে গেছে সুভার। হাতটা তাড়াতাড়ি করে এনে চোখের সামনে ধরেছে। ছোট্ট একটা গোলাপের কাঁটা ঢুকে আঙুল দিয়ে রক্ত বের হচ্ছে তার। দ্রুত ড্রেসিং টেবিলে রাখা ফার্স্ট এড বক্স থেকে মেডিসিন আর তুলো নিয়ে লাগিয়ে দিল হাতে।
সুভার মনে হলো আনহা ফুলগুলো নিয়ে আসার সময় খেয়াল করেনি এতে কাটা আছে। দরজার আড়ালে দাঁড়িয়ে আছে কেউ, ঠোঁটের কোণে তার হাসি লেগে আছে। মনে হচ্ছে সে সফল হয়েছে নিজের কাজে। বিড়বিড় করে কি যেন বলে চলে গেল সেখান থেকে। বর এসেছে বলে হই হুল্লোড় করে তাকে দেখতে গেল সবাই। বেশ অনেকক্ষণ হলো রুমে একা বসে আছে সুভা। এই ভারী সাজগোজ নিয়ে বিরক্ত হচ্ছে সে। কারো পদধ্বনি কানে আসলো। সুভা দরজার দিকে তাকাতেই দেখতে পেল কিরণকে। পাশে আবার কিয়ান দাঁড়িয়ে আছে। দুজনেই ম্যাচিং ড্রেস পরেছে। কিরণের পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো সুভা। মেয়েটাকে অপূর্ব লাগছে। কালো রঙের একটা শাড়ি পরেছে, কোমর পর্যন্ত লম্বা চুলগুলো আবার খুলে রেখেছে। মুখের মিষ্টি হাসিটাই কি সুন্দর লাগছে তাকে। কিরণের পাশে দাঁড়িয়ে থাকা কিয়ানকেও কম সুন্দর লাগছে না কিন্তু। কালো রঙের পাঞ্জাবিটা কিয়ানকে মানিয়েছে ভালো। পাশাপাশি দুজনকে দেখে মনে হচ্ছে তারা একে অপরের জন্যই তৈরি হয়েছে। ভাই আর তার ভালোবাসার মানুষকে একসাথে দেখে বেশ খুশি হলো সুভা। দুজনের মুখের হাসি বলে দিচ্ছে তারা কত খুশি নিজেদের বিয়ে ঠিক হওয়াতে। খুশি হবেই বা না কেন, এত আয়োজন তো তাদের জন্যই। কিয়ান আর কিরণ এসে সুভার পাশে দাঁড়িয়েছে। বোনকে ভালোভাবে দেখলো কিয়ান। বিয়ের সাজে পরীদের মতো সুন্দর লাগছে আজকে সুভাকে। মুখে হাসি থাকলেও মনে মনে চিন্তা হচ্ছে কিয়ানের সুভার জন্য। কি ভেবেছিল আর কি হয়ে গেল এসব। সুভা কি ভালো থাকবে অরণ্যের সাথে? দুজনেই দুজনকে পছন্দ করে জানে কিয়ান, কিন্তু মানিয়ে নিতে অনেকটা সময় লাগবে দুজনেরই। মনে মনে অনুশোচনা হচ্ছে কিয়ানের। নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য বোনকে সে বিপদে ফেলছে না তো। কিয়ান সুভার সাথে কথা বলছে, এর মধ্যেই মিহি এসে হাজির হয়েছে। মিহি আসাতেই কিয়ান বেরিয়ে গেছে সবাইকে রেখে। মিহিকে সুভা চেনে না তেমন, তবে শুনেছিল আনহাদের আরেকটা ফ্রেন্ড আছে। মিহি এসে ভালো মন্দ কথা বলেছে তার সাথে। অল্প সময়ে বন্ধুত্ব হয়ে গেছে দুজনের। কি যেন ভেবে মিহি সুভার হাত ধরে তাকে নিয়ে গেল জানালার কাছে। সুভা বুঝল না মিহি এমন করছে কেন, প্রশ্ন করল মিহিকে। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? মিহি নিজের আঙুল উঁচিয়ে কিছু ইশারা করে বলল সুভাকে। ওইদিকে তাকাও। মিহির ইশারা অনুসরণ করে সুভা উল্টে প্রশ্ন না করে তাকালো সেদিকে। সুভার রুমে থেকে গার্ডেনের সবটাই দেখা যায়। বিয়ের আয়োজনটা করা হয়েছে সেখানে। অরণ্যকে স্পষ্ট দেখতে পাচ্ছে সুভা। চকচকে গোল্ডেন রঙের শেরওয়ানি পরেছে অরণ্য। পায়ের ওপর পা তুলে বসেছে সে। পাশে বসে থাকা আদ্রিসের সাথে হেসে হেসে কথা বলছে। সুভাই সুন্দর হাসিটার প্রেমে পড়ে বারবার। বেশভূষে অরণ্যকে পুরো রাজকুমারের মতোই লাগছে। সুভা তাকিয়ে আছে সেই রাজকুমারের পানে, মুগ্ধ হয়ে দেখছে তাকে। এই অতি সুন্দর পুরুষটি তার স্বামী হবে কিছুক্ষণ পরেই। এই ভেবে অজান্তেই ঠোঁটের কোণে হাসি খেলে গেল তার। সুভা এত দূরে দাঁড়িয়ে আছে, তবু অরণ্য কিভাবে যেন দেখে নিয়েছে তাকে। অরণ্য সুভার ঠিক চোখ বরাবর তাকিয়ে আছে। কি যেন ভেবে ঠোঁট কামড়ে হাসছে সে। অরণ্যের হাসি দেখে সুভার মনে পড়ে গেল রাতে বলা অরণ্যের কথাগুলো। দাঁড়ালো নার। মনে মনে অরণ্যকে নির্লজ্জ খেতাব দিয়ে চলে গেল সেখান থেকে। কিয়ান এসেছে সুভাকে নিয়ে যেতে। আলিশান বাড়িটার পশ্চিম দিকের বিস্তীর্ণ গার্ডেন জুড়ে সাজানো হয়েছে বিয়ের মঞ্চ। চারিদিকটা ফুলের গন্ধ মোমো করছে। মাঝখানে ঝলমলে সাদা সোনালি কাপড়ে মোড়ানো স্টেজ, তার নিচে ফুলসজ্জিত বিয়ের আসন। লাল সাদা নানা ধরনের ফুল গোলাপের সুগন্ধ বাতাসে ভাসছে। হালকা শীতকাল, এখন রোদ নেই তেমন। এই সময়টা বিয়ের আয়োজনের জন্য ভালোই লাগছে। সবুজ ঘাসের গালিচাই পাতার ফাঁক গলে নেমে আসা নরম রোদের ছায়া মিশে গেছে সাদা কাপড়ে ঢাকা চেয়ারগুলোয়। অতিথিরা বসে আছেন সেখানে। সবার দৃষ্টি স্টেজে। বরবেশে বসে থাকা অরণ্যের দিকে। কিয়ানের হাত ধরে স্টেজের দিকে হেঁটে যাচ্ছে সুভা। দুপাশে তার ছোট বড় কাজিনরা সব আছে। অরণ্যের চোখ পড়ল সুভার দিকে। বিয়ের সাজে তার রূপবতী প্রিয়তমা যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। এই সুন্দরী রূপ, তার কথা, চালচলন সবকিছুই তার দিকে বারবার আকৃষ্ট করে অরণ্যকে। ঠোঁটের কোণে হাসি খেলা করছে অরণ্যের। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এসেছে আজকে। অরণ্য নিজের করে পাবে তার প্রিয়তমাকে। ভারী লেহেঙ্গাটার জন্য উপরে উঠতে সমস্যা হচ্ছে সুভার। কিয়ান সেদিকে খেয়াল করেনি। সুভার হাত ধরে রেখেছে ঠিকই, তবে তাকিয়ে আছে কিরণের দিকে। অরণ্য তখন নিচে নেমে আসলো। অরণ্য আসছে দেখে সরে গিয়েছে কিয়ান। অরণ্য এসে মুখোমুখি দাঁড়িয়েছে সুভার। কিছু বলতে দেওয়ার সুযোগ না দিয়ে কোলে তুলে নিয়েছে তাকে। পড়ে যাওয়ার ভয়ে দ্রুত অরণ্যের গলা আঁকড়ে ধরেছে সুভা। হাসলো অরণ্য। কে কি বলবে না ভাববে কিছুই ভাবল না সে। সুভাকে নিয়ে অরণ্য ফুলসজ্জিত বিয়ের স্টেজের দিকে এগিয়ে যাচ্ছে। কোণের বসার জায়গাটাতে তাকে বসিয়ে সে গিয়ে বসেছে পাশে। সুভা আর অরণ্যের কাজিনরা সব মিটিমিটি হাসছে। কেউ কেউ আবার ঠাট্টা করে এটা সেটা বলছে। সুভার কেমন অস্বস্তি হচ্ছে এসব শুনে। পাশ ফিরে তাকাতেই দেখলো অরণ্য ঘাড়কাত করে তার দিকেই তাকিয়ে আছে। সুভা তখন ভুরু কুঁচকে রেগে বলল অরণ্যকে, এসবের মানে কি? কোন সবের? হুট করে সবার সামনে এইভাবে কোলে তোলার মানে কি? আমার মনটা বারবার তোমাকে ছুতে চায়,
কি করব বলো? বলেই অরণ্য গুনগুনিয়ে গান গাইল। তোমায় ছোঁয়ার ইচ্ছে আমায় ভীষণ পীড়ে দিচ্ছে। বলো কবে ছুতে দিবে? তুমি আবার আমার হবে। বলেই অরণ্য ব্ল্যাঙ্কেট ছুঁড়ে দিল সুভার দিকে। এটা দেখে আবার মিহি আর কিরণ মজা নিচ্ছে এটা সেটা বলে। সুভা বেশ বিরক্ত হচ্ছে এসবে। একে তো বিয়ে ঝামেলা, আর এক কানের কাছে অরণ্যের পকপকানি। এত ঝামেলা করে বিয়ে কি করে ভাবছে সুভা। এটাই সব কাজ প্রায় শেষ। ম্যারেজ রেজিস্ট্রিতে সিগনেচার করেছে দুজনেই। বর কনের কবুল বলার পালা এবার। অরণ্যকে প্রথমবার বলতেই কবুল বলে দিয়েছে সে। এবার কবুল বলার পালা সুভার। সুভার দুপাশে তার আম্মু চাচি সহ বাকিরা এসে দাঁড়িয়েছেন। বারবার বলার পরও কবুল বলছে না সুভা। শেষ মুহূর্তে এসেও কেমন অনুশোচনাবোধ কাজ করছে তার মধ্যে। আশেপাশে তাকিয়ে দেখলো সুভা সবাই আছে এখানে, শুধু আনহাই নেই। মনে প্রশ্ন জাগলো তার, আনহা কোথায় গেল? মাকে বলতে যাবে তখনই তিনি ধমকের স্বরে তাড়াতাড়ি কবুল বলতে বললেন সুভাকে। তবুও চুপ রইল সুভা। তার পাশে বসে থাকা অরণ্যের এবার বিরক্ত লাগছে, সাথে সুভার প্রতি রাগ হচ্ছে। অধৈর্য হয়ে সুভার কিছুটা কাছে গিয়ে মেজাজ দেখিয়ে বলল অরণ্য,